সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 জুন সোমবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোটার তালিকা থেকে উধাও অর্থাৎ মুছে ফেলা হয়েছে 6 কোটি ভোটারের নাম। নির্বাচন কমিশনের এই বিরাট পদক্ষেপে তোলপাড় দেশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ফের কি নোটবন্দি দেশে? 30 জুনের পর এই নোটগুলি বন্ধ হওয়া নিয়ে বড় বার্তা ব্যাংকের। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় আজ ও আগামীকাল ঘরে ঘরে গিয়ে শিশুদের পোলিও কর্মসূচি অভিযান। ভয়াবহ বন্যা পরিস্থিতি। বন্যায় রেল সেতুর অংশে 10 পড়ে বন্ধ ট্রেন চলাচল। সরকার সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে উন্নয়নের লক্ষ্যে কাজ করেছে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবং ভারতের নাগরিকত্বের প্রমাণ কেন পাসপোর্ট নয়, জানুন নাগরিকত্ব প্রমাণের 5টি বৈধ নথি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভোটার তালিকা থেকে উধাও অর্থাৎ মুছে ফেলা হয়েছে 6 কোটি ভোটারের নাম। নির্বাচন কমিশনের এই বিরাট পদক্ষেপে তোলপাড় দেশ। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হলো নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR প্রক্রিয়ার। আর এই 1 বছরের অভিযানে সারা দেশ থেকে মুছে ফেলা হলো প্রায় 6 কোটি ভোটারের নাম। কমিশনের এই নজিরবিহীন পদক্ষেপে একদিকে যেমন ভোটার তালিকায় স্বচ্ছতা নিয়ে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা, অন্যদিকে তেমনই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার প্রক্রিয়াটি 2টি প্রধান পর্যায়ে সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ে বিহার থেকে প্রায় 65 লাখ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপরে দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও রাজস্থানের মতো জনবহুল রাজ্যগুলি থেকে সরানো হয়েছে আরও 5.18 কোটির নাম। গত বছরের জুন মাসে শুরু হওয়া এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য ছিল মৃত ব্যক্তি, একই ব্যক্তির একাধিক নাম, অপ্রাপ্তবয়স্ক এবং ঠিকানা পরিবর্তন করে অন্য রাজ্যে চলে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি, বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO, কঠোর ফিল্ড ভেরিফিকেশন এবং ডেটা অ্যানালাইটিক্সের মাধ্যমে এই তথ্য যাচাই করা হয়েছে। আধিকারিকদের দাবি, আধার কার্ড, রেশন কার্ড সহ বিভিন্ন নথির সঙ্গে মিলিয়ে এই সংশোধন প্রক্রিয়ায় জাল ভোট এবং বুথ ক্যাপচারিংয়ের মতো অনিয়ম কমানোর পথ প্রশস্ত হলো। তবে নির্বাচন কমিশনের এই দাবির বিপরীতে বিরোধী রাজনৈতিক দলগুলো সোচ্চার হয়েছে। তাদের অভিযোগ, এটি গণতন্ত্রের উপর আঘাত। বিরোধীদের দাবি, এই প্রক্রিয়ায় অনেক প্রকৃত ভোটারের নাম অনিচ্ছাকৃতভাবে বাদ পড়েছে। বিশেষ করে দরিদ্র, শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে অনেক পরিবার অভিযোগ করেছে বয়স্ক মানুষ বা কাজের জন্য বাইরে থাকা ব্যক্তিদের নামও তালিকা থেকে উধাও হয়ে গেছে, যার ফলে তাদের ভোটাধিকার হরণের আশঙ্কা তৈরি হয়েছে। বিহারের মতো রাজ্যগুলিতে এই ইস্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের আরও দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্দিষ্ট এলাকায় ভোটার ব্যাংককে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, বছরের পর বছর মৃত ব্যক্তির নাম তালিকা থেকে যাওয়ায় ভোট চুরির সুযোগ থাকত, যা এখন বন্ধ হবে। অন্যদিকে প্রকৃত ভোটাররা হয়রানির শিকার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে যারা প্রথমবার ভোটার হতে চেয়েছিলেন, তাদের অনেকেরই নাম তালিকায় না থাকায় বিভ্রান্তি বাড়ছে। নির্বাচন কমিশন যদিও আশ্বস্ত করেছে, যাদের নাম ভুলবশত বাদ পড়েছে তারা নতুন করে আবেদন করলে নিয়ম মেনে পুনরায় তালিকাভুক্ত করা হবে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, একটি নির্ভুল ভোটার লিস্টে গণতন্ত্রের মূল ভিত্তি। তাই আসন্ন নির্বাচনগুলিতে এই বিশাল সংখ্যক নাম বাদ পড়ার প্রভাব কী হয়, সেটাই এখন দেখার বিষয়। অপরদিকে ফের কি নোটবন্দি দেশে? 30 জুনের পর এই নোটগুলি বন্ধ হওয়া নিয়ে বড় বার্তা ব্যাংকের। আগামী 30 জুনের পর থেকে বাজারে থাকা 10, 20, 50 এবং 100 টাকার পুরনো নোটগুলি আর চলবে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়, নির্দিষ্ট ওই তারিখের পর থেকে ব্যাংক অফ মহারাষ্ট্র কোনো শাখায় 2005 সালের আগে মুদ্রিত মহাত্মা গান্ধী সিরিজের এই নোটগুলো আর জমা নেওয়া হবে না।
এই খবরটি ছড়িয়ে পড়তেই সাধারণ নাগরিকের মনে নতুন করে নোট বাতিলের আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। তবে এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে আসলে সত্য সামনে এনেছে ব্যাংক কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর দাবি ও নাগরিক মহলে আতঙ্ক। গত কয়েকদিন ধরে ডিজিটাল দুনিয়ায় একটি বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে ব্যাংক অফ মহারাষ্ট্র নির্দিষ্ট কিছু পুরনো নোটের প্রচলন বন্ধ করার নির্দেশিকা জারি করেছে। এমনকি কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও এমন আভাস দেওয়া হয় যে এই ব্যাংকের দেখাদেখি হয়তো অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও একই পদক্ষেপ করতে পারে। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে আশঙ্কা তৈরি হয় যে দেশ কি আরও একবার ডিমনিটাইজেশনের মুখে দাঁড়িয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবরকে ভুয়ো আখ্যা দিয়ে ব্যাংক কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ব্যাংক অফ মহারাষ্ট্র তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জরুরি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে এই খবরটিকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, 2026 সালের 30 জুনের পর পুরনো নোট গ্রহণ না করার যে দাবি করা হয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সাধারণ গ্রাহকদের এ ধরনের কাল্পনিক ও বিভ্রান্তিকর বার্তায় কান না দেওয়ার এবং তা শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ব্যাংক। পুরনো নোটের বৈধতা নিয়ে রিজার্ভ ব্যাংকের আসল নিয়ম। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী 2005 সালের আগে ছাপা মহাত্মা গান্ধী সিরিজের নোটগুলির লেনদেন বাজারে অনেকটাই কমে এসেছে, মূলত জাল নোটের কারবার রুখতে এবং দেশের মুদ্রা ব্যবস্থায় উন্নত প্রযুক্তির নিরাপত্তা বলয় তৈরি করতে। পরবর্তী সময়ে নতুন সিকিউরিটি ফিচারযুক্ত নোট আনা হয়েছিল। তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই পূর্বে স্পষ্ট করে দিয়েছে, বাজারে থাকা পুরনো নোটগুলি এখনও সম্পূর্ণ বৈধ মুদ্রা হিসাবে চালু রয়েছে এবং এগুলি বাতিল করার কোনো পরিকল্পনা আপাতত নেই। নিয়ম অনুযায়ী সাধারণ মানুষ চাইলে যে কোনো সময় ব্যাংকে গিয়ে ওই নোটগুলি পরিবর্তন করে নিতে পারেন, তবে এগুলির আইনি বৈধতা সচল রয়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আজ ও আগামীকাল ঘরে ঘরে গিয়ে শিশুদের পোলিও কর্মসূচি অভিযান। শ্রীভূমি করিমগঞ্জ জেলার 2,08,264 শিশুকে পালস পোলিও খাওয়ানোর সূচনা করা হয়। করিমগঞ্জ সিভিল হাসপাতালে এই কর্মসূচির সূচনা করেন অতিরিক্ত জেলা কমিশনার স্বাস্থ্য বিভাগের লাল রহলু খিয়েংটে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর জাকির হোসেন, ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুভাষিস দাস, জেলা টিকাকরণ আধিকারিক হানিফ মোহাম্মদ, জেলা কর্মসূচি ব্যবস্থাপক NHM, এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলা কমিশনার বলেন, 5 বছরের কম বয়সী প্রতিটি শিশুকে ওরাল পোলিও ও ভ্যাকসিন প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান যেন তারা তাদের শিশুদের অবশ্যই এই টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসেন এবং ভারতকে পোলিও মুক্ত রাখায় এই জাতীয় উদ্যোগকে সফল করতে সহযোগিতা করে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রবিবার জেলার 1032টি নির্ধারিত পালস পোলিও বুথ ভিত্তিক টিকাকরণ কর্মসূচি পরিচালিত হয়। সোমবার ও মঙ্গলবার অর্থাৎ আজ ও আগামীকাল এই 2 দিন স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষিত দল, আশাকর্মী, ANM, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অন্যান্য সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যেসব শিশু রবিবার বুথে গিয়ে টিকা নিতে পারেননি তাদের টিকাকরণ নিশ্চিত করবে, যাতে কোনো যোগ্য শিশু টিকাদান থেকে বাদ না পড়ে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ অসম সরকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার সকল অভিভাবক ও অভিভাবকদের প্রতি আবেদন জানিয়েছে তারা যেন স্বাস্থ্যকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করেন এবং 5 বছরের কম বয়সী প্রতিটি শিশুকে জীবন রক্ষাকারী পোলিও টিকা প্রদান নিশ্চিত করেন। অপরদিকে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বন্যায় রেল সেতুর অংশে বিরাট ধস পড়ে বন্ধ ট্রেন চলাচল। অসমের ধেমাজি জেলায় অব্যাহত ভারী বৃষ্টিপাত, বন্যা ও তীব্র নদীভাঙ্গনের জেরে চিমেন নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ রেল সেতুর অংশ ধসে পড়েছে। এই ভয়ঙ্কর ঘটনায় ধেমাজি বরদলনি রেল স্টেশনের মধ্যবর্তী 693 নম্বর রেল সেতুর সংযোগ বাদ এমব্যাঙ্কমেন্ট ও অ্যাপ্রোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার সংঘটিত এই ঘটনায় রেলপথের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আকস্মিক এই বিপর্যয়ে যাত্রী ও পণ্যবাহী ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির মুখে পড়েছেন বহু যাত্রীরা। উত্তর পূর্ব সীমান্ত রেল NF রেলওয়ে এর প্রকৌশলী ও প্রযুক্তিগত কর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছেন। রেল যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় পুনরুদ্ধার ও মেরামতের কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট বাঁধ শক্তিশালীকরণ
এবং ট্রাক পুনর্নির্মাণের কাজ চলেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরে ট্রেন চলাচলে পুনরায় চালু করা হবে। এদিকে বন্যা ও নদীভাঙ্গনের কারণে জেলার বিভিন্ন এলাকায় জনজীবন ও ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। অপরদিকে সরকার সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে উন্নয়নের লক্ষ্যে কাজ করেছে বললেন অসমের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বরাক উপত্যকার সার্বিক উন্নয়নে অসম সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের ভবিষ্যৎ গঠনে বশিষ্ঠ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রবিবার কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন। শিলচরের এক হোটেলে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভায় মন্ত্রী এই মন্তব্য করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সরকার সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে তিনি মানুষের আস্থা ও উন্নয়নমুখী প্রশাসনের প্রতি সমর্থনের প্রতিফলন হিসাবে ব্যাখ্যা করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আরও বলে, বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করবে। সভায় তিনি উপস্থিত জনসাধারণের মতামত নেওয়ার উপরে জোর দেন এবং বলেন, এই মত বিনিময় সভার মূল উদ্দেশ্য মানুষের পরামর্শ গ্রহণ করা। আপনাদের মূল্যবান মতামত আমাদের বরাক উপত্যকার মানুষের আরও ভালোভাবে সেবা করতে সাহায্য করবে। মন্ত্রী কৃষ্ণেন্দু বলেন, রাজ্যের প্রধান প্রকল্প আত্মনির্ভর অসমের মাধ্যমে অসমকে উত্তর পূর্ব ভারতের একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অর্থাৎ PMGSY এর আওতায় নতুন রাস্তা নির্মাণ সহ একাধিক চলমান ও প্রস্তাবিত পরিকাঠামো প্রকল্পের কথাও তুলে ধরে সনবিল উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে মাছ উৎপাদন ও রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে এও তিনি উল্লেখ করেন। এবং আজকের শেষ খবরটি, ভারতের নাগরিকত্বের প্রমাণ কেন পাসপোর্ট নয়, জানুন নাগরিকত্বের প্রমাণের 5টি বৈধ নথি। শুধু পাসপোর্ট থাকলেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হয় না। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য কোন নথি বৈধ, কেন পাসপোর্ট একা যথেষ্ট নয় এবং আইনে কি বলা হয়েছে জানুন বিস্তারিত। পাসপোর্ট হাতে থাকলেই আপনি ভারতের নাগরিক হয়ে যাবেন না। ভারতীয়দের কাছে পাসপোর্ট হলো নাগরিকত্বের প্রতিফলন। এটি একটি প্রশাসনিক নথি, কোনো আইনের সনদ নয়। সম্প্রতি বিদেশ মন্ত্রক জানিয়েছে পাসপোর্ট হলো ভারতীয়দের কাছে একটি ট্রাভেলস ডকুমেন্ট। পাসপোর্ট আইনের 20 ধারা অনুযায়ী জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে ভারত সরকার ভারতীয় নয় এমন ব্যক্তি বা মহিলারা ভ্রমণের জন্য এই নথি দিতে পারে। এই একটি তথ্যই প্রমাণ করে পাসপোর্ট হাতে থাকলেই আপনি ভারতীয় নাগরিক হবেন না। বাবু আব্দুর রফ সর্দার বনাম মহারাষ্ট্র রাজ্য মামলায় বোম্বে হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি বা পাসপোর্ট এর কোনোটিও এককভাবে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আদালতে স্পষ্ট করে বলেছে, 1955 সালের নাগরিকত্ব আইনের যা যা বলা হয়েছে সেগুলি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ। ভারতের নাগরিকত্ব প্রমাণের 5টি বৈধ নথি যা 1955 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছে তা হলো জন্ম সনদ, জন্মস্থান ও পিতামাতার পরিচয়, স্কুলের রেকর্ডের ধারাবাহিকতা, ভোটার তালিকা, দীর্ঘমেয়াদী বাসস্থান, জমির রেকর্ড, বংশ পরিচয় এবং সরকার প্রদত্ত নাগরিকত্বের শংসাপত্র। এক্ষেত্রে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি এগুলি সবই একটি করে সহায়ক নথি মাত্র, নাগরিকত্ব নির্ধারক তথ্য নয়। নাগরিকত্ব বিরক্তে আদালতে যে নথিগুলিকে সবচেয়ে গুরুত্ব দেয় সেগুলি হলো জন্মের শংসাপত্র, স্কুলের ধারাবাহিক রেকর্ড, দীর্ঘদিনের ভোটার তালিকায় নাম, জমির রেকর্ড ও পরিবারের বংশ পরিচয় এবং সরকার প্রদত্ত নাগরিকত্বের শংসাপত্র। ভারতে দেশের প্রতিটি মানুষের কাছে আলাদা আলাদা করে কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের শংসাপত্র দেয় না। শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করে যারা নাগরিকত্ব অর্জন করেন তাদের ওই শংসাপত্র দেওয়া হয়। ভারতের অধিকাংশই নাগরিকই জন্মসূত্রে ভারতীয়, আর সেক্ষেত্রে নাগরিকত্বের শংসাপত্র অধিকাংশই দেশবাসীর কাছে নেই। ভারতের নাগরিকত্ব সার্বজনীন হলেও তা প্রমাণ করার নথি সার্বজনীন নয়। এত কিছুর পরেও পাসপোর্ট ভারতের সবচেয়ে কঠোরভাবে যাচাইকৃত নথিগুলির মধ্যে একটি। আন্তর্জাতিক স্তরে এটি সবচেয়ে বেশি স্বীকৃত এবং বিশ্বাসযোগ্য নথি। বাস্তবিক অর্থে একজন ভারতীয়ের কাছে থাকা নাগরিকত্বের সবচেয়ে শক্তিশালী সহায়ক প্রমাণ এটি।
কিন্তু আইনের চোখে এটি একটি শক্তিশালী প্রমাণ, অখণ্ডীয় প্রমাণ নয়। ভারতের খণ্ডিত নাগরিকের নিবন্ধন কাঠামোই নাগরিকত্বের প্রমাণ। ভারতের খণ্ডিত নাগরিকের নিবন্ধন কাঠামোয় নাগরিকত্ব প্রমাণ করতে একাধিক নথি সমন্বয়ই একমাত্র নির্ভরযোগ্য পথ। ভারতের নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির যোগ্যতা প্রমাণের জন্য 12টি বৈধ সহায়কের নথির মধ্যে পাসপোর্ট একটি হিসাবেই থাকছে। তবে এটি এককভাবে চূড়ান্ত প্রমাণ হিসাবে কখনো গণ্য হয়নি। নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা সামগ্রিক প্রমাণ পরীক্ষা করে এই সিদ্ধান্ত নেন। নীতিতে কোনো পরিবর্তন আসেনি।